নীতি মুচকি হেসে ধীরে ধীরে দিব্যর তর্জনী আঙুল ধরে কফির মগে ছোঁয়। আঙুলে গরম অনুভব হতেই আলোর গতিতে এক ঝটকায় দিব্য টান মেরে হাত সরিয়ে নেয়। তোরাক শোয়া থেকে ওঠে বসে সামনে থাকা নীতির দিকে একবার তো আবার হাতের দিকে তাকায়। মুহূর্তেই মস্তিষ্ক সজাগ হতেই রাগে চোখ থেকে আষাঢ়িয়া বর্ষণের মতন অগ্নি বর্ষণ হয়। গর্জে ওঠে বলল, হোয়াট দ্য হেল, তুই কি পাগল নাকি? নীতি দুই হাতে কান চেপে ধরে বলল, ইয়া আল্লাহ, উফ, এ কি গর্জন! সকালবেলা তৃণভোজী সিংহ জাগল নাকি? দিব্যর কর্কশ ধমকে নীতির মুখটা চুপসে যায়। দিব্য রাগে বড় বড় চোখে চেয়ে দাঁত চেপে বলল, ইচ্ছে করছে এক চড়ে তোর সবগুলো দাঁত ফেলে দিতে। নীতি জোর করে হাসার চেষ্টা করে বলল, আরে তুমি রেগে কেন যাচ্ছ? আমি তো তোমাকে জাগানোর জন্য এমন করেছি। কতবার ডাকলাম, তুমি তো সাড়া দিলেই না। তাই তো ঝট করে জাগানোর অভিনব কায়দা আবিষ্কার করে। দিব্যর রাগে লাল হওয়া চোখে চোখ পড়তেই কথায় দাড়ি টানে নীতি। ফাঁকা ঢোক গিলে নেয়। দিব্য হাতটা ঝাঁকিয়ে আঙুলের দিকে তাকিয়ে বলল, আমার আঙুল জ্বলছে, আর এর মাথা যত সব কুবুদ্ধি আবিষ্কার করে চলছে। নীতি সহানুভূতি প্রকাশ করে বলল, খুব বেশি জ্বলছে কি? দেখি দেখি দাও, ফু দিয়ে দেই। এই বলে নীতি দিব্যর হাতটা ধরে ঠোঁট গোল করে ফু দেয়। দিব্য এক ঝটকায় হাত সরিয়ে নেয়। ধমকিয়ে উঠল, রাখো। নীতি কপাল চাপড়ে বলল, আরে সামান্য গরম ছিল, তুমিও না নাটক ফাটক শুরু করে দিলে। ওটুকু গরম এমনকি ইজিলি সয়ে নেওয়া যায়। তন্মধ্যে দিব্য বিছানার উপর থেকে কফির মগটা হাতে তুলল। ভ্রু বাঁকিয়ে বলল, ওয়েট, তোর মুখের উপর ফেলছি, কেমন সয়ে নেওয়া যায় দেখ। নীতি তাড়াহুড়ো করে দুটো হাতে মুখ ডেকে ফেলে। ভয়ে ওর নাভিশ্বাস উঠেছে। মন বলছে, একে নিয়ে বিশ্বাস নেই, মুখের কথা সত্যি করতে 2 সেকেন্ড সময় নিবে না। নীতি, তুই এবার শেষ। কণ্ঠে এক সমুদ্র অসহায়ত্ব ঢেলে নীতি অনুরোধের সুরে বলল, এই না না, প্লিজ এমনটা করো না। ভুল হয়েছে, আর হবে না। পাক্কা প্রমিজ। শাস্তি স্বরূপ কান ধরে উঠবস করব, তাও প্লিজ এটা করো না। আমার এত সুন্দর তুলতুলে মুখটা। দিব্য বলল, আমি 3 পর্যন্ত কাউন্ট করব। আমার কাউন্ট করা শেষ হওয়ার আগেই তুই কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকা শুরু করবি। আর এটা চলবে পুরো 3 আওয়ার্স। মুখের উপর থাকা হাতের আঙুল ফাঁক করে পিটপিট চোখে দিব্যর দিকে চায় নীতি। এমন শাস্তির কথা শুনে আত্মাটা শুকিয়ে আসে। মুখে বলল, 3 আওয়ার্স। নয়, হ্যাঁ 3 আওয়ার্স। কথাটা শেষ করে বাঁকা হেসে দিব্য হাতের মগের দিকে তাকায়। মুহূর্তেই ভয়ে নীতির ভেতরটা ভূমিকম্পের মতন কেঁপে উঠল। নীতি উপায়ান্তর না দেখে রাজি হয়। 2 হাত কানে চেপে দৃষ্টি ফ্লোরে নিবন্ধ করে বাম পাটা জমিন থেকে একটু তুলে নীতি দাঁড়িয়ে। দিব্য গুনগুনিয়ে গান গেয়ে নীতির সামনে দিয়ে টাওয়েল নিয়ে ওয়াশরুমের দিকে যায়। ওয়াশরুমের দরজা খুলে ঘাড় ঘুরিয়ে সতর্কবার্তা ছুড়ে, একদম চিটিং করবি না, আমি কিন্তু মাঝে মাঝেই লক্ষ্য করব। চিটিং করছিস দেখলেই আবার নতুন করে টাইম কাউন্ট শুরু হবে। সো বি কেয়ারফুল। নীতির ভীষণ কান্না পাচ্ছে। খাটাস বুঝল কি করে? মাত্রই ওর অনুপস্থিতর সুযোগ লুফে নিতে চাইছিলাম। মনেমনে এসব বলে নীতি মুখটা কাদো কাদো করে কণ্ঠ খাদে নামিয়ে ফের অনুরোধ স্বরূপ বলল, সময়টা একটু কমিয়ে দাও না প্লিজ। যতই হোক বউ হই তোমার, এই জন্য হলেও তো একটু আকটু মার্সি করাই যায়। নো নেভার। দিব্য কাটকাট গলায় বলে শীষ বাজিয়ে ওয়াশরুমে ঢোকে। নীতি মাঝে মাঝে পা চেঞ্জ করছে, সাথে তওবা পাঠ করছে। অনেক শিক্ষা হয়েছে, আর না, আর কশ্চিনকালেও রাগী মহারাজের সাথে ফাজলামি করতে যাবে না। আধা ঘন্টা পর ওয়াশরুমের দরজা খোলার শব্দ হয়। শব্দ শুনে চকিতে নীতি সতর্ক হয়। কিছুপল পর নীতি ভেঙচি কেটে বিড়বিড় করে বলে, দেখো মেয়েদের মতো ঘন্টা ধরে সময় নিয়ে শাওয়ার নিয়ে বেরুচ্ছে। বডি ওয়াশ, শ্যাম্পুর ঘ্রাণ রুময় ম করছে। ছেলে মানুষ 5 মিনিটে গোসল সারবি না, ঘন্টা ধরে। এখন তো আবার ঘন্টা ধরে বডি স্প্রে করবে। ও আল্লাহ, হে কখন রুম থেকে বেরোবে? আর আমার একটু স্বস্তি মিলবে। মনেমনে দুঃখের প্রলাপ করে দীর্ঘশ্বাস ফেলে নীতি। অতঃপর কিছু ভেবে চোখে মুখে নিদারুণ কষ্ট আর ক্লান্তির ছাপ ফুটিয়ে তোলে নীতি। দিব্য টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে নীতির দিকে আর চোখে চায়। নীতি চোখ তুলে দিব্যর দিকে তাকিয়ে নিম্নস্বরে ডাকল, শোনো না। হুম। দিব্য ভেজা চুল মুছতে মুছতেই রসক্ষীণ গলায় জবাব দেয়। নীতি কপট অসুস্থতার ভনিতা করে। মিথ্যা বলে, আমার না মাথা ঘুরছে, যখন তখন সেন্সলেস হয়ে যেতে পারি।
প্রচণ্ড মাথা ঘুরছে, চারিদিকটা দুলছে। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, রক্ষে করো। দিব্য নীতির দিকে 2 কদম এগোয়, বাঁকা চোখে চাইল, নিম্নাষ্ঠে দাঁত বসিয়ে বলল, এখন মাথা ঘুরে পড়ে সেন্সলেস হলে মাথায় পানি ঢেলে সেন্স ফিরিয়ে আবার প্রথম থেকে শুরু করা হবে। তুই ভাব, এখন কিভাবে মাথা ঘুরে সেন্সলেস হওয়া আটকাবি? অলরেডি 1 ঘন্টা হয়েছে, আবার নতুন করে শুরু করা হলে এই ঘন্টাটা কিন্তু অ্যাড করা হবে না। রাগে নীতির নাকটা কিঞ্চিত ফুলে ওঠে। রাগে মনেমনে দিব্যকে 1000টা গালি দিতে থাকে। দিব্য সময় নিয়ে রেডি হয়, বাইকের চাবিটা জিন্সের পকেটে ঢুকিয়ে নিয়ে নীতির দিকে তাকিয়ে বলল, আমি ব্রেকফাস্ট সেরে উপরে আসব। সোনো চালাকি। নীতির এবার ভ্যা ভ্যা করে কেঁদে দিতে ইচ্ছে করছে। হঠাৎ বাম পায়ের দিকে দৃষ্টি যেতেই নীতির চোখ দুটো চকচক করে ওঠে। পাশ দিয়ে টিকটিকি যাচ্ছিল। নীতি সাহস জগিয়ে নিখুঁত অ্যাক্টিং করে 1 লাফে 2 কদম এগিয়ে দুম করে দিব্যকে জড়িয়ে ধরে। আচমকা দিব্য টাল সামলাতে না পেরে 2 পা পিছিয়ে যায়। ব্যালেন্স রাখতে 1 হাতে নীতির কোমর পেঁচিয়ে ধরে। নীতি দিব্যর বুকে মুখ গুজে। দিব্য কপালে বিরক্তির ছাট ফেলে কিছু বলতে নেয়, এমন সময় নীতি 1 হাত দিয়ে ইশারা করে দেখিয়ে বলল, ওই যে দেখো দেখো টিকটিকি। দিব্য ফ্লোরে তাকিয়ে টিকটিকি দেখে বিরক্তির সাথে দম ফেলে। নীতি বলতে থাকে, টিকটিকিকে আমার ভীষণ ভয় হয়। রুমে এটা আছে, আজ তো আমি এই রুমে থাকতেই পারবো না। এই রুমে থাকতে গেলেই টিকটিকির কথা মনে উঠবে আর ভয়ে আমার জান বেরোনোর জোগাড় হবে। নরম দুটো হাতে দিব্যকে জড়িয়ে ধরেছে নীতি। বুকে গুজেছে মাথা। নীতিকে ছাড়িয়ে নিতে গিয়ে আচমকা দিব্যর হাত থেমে যায়। আচানক নীতির আলিঙ্গনে দিব্যর বুকের ভেতর যেন একসঙ্গে 1000টা ঢেউ দৌড়ে চলেছে। হৃৎপিণ্ড ছন্দহীন বাজছে। দিব্যর গোটা শরীর শিহরিত হয়ে উঠল, তবে মনটা টলটলে সরোবরের জলের মতো শান্ত রইল। মনের দক্ষিণা দুয়ারে ঝিরিঝিরি শীতল হাওয়া বয়ে চলল নীরবে নিভৃতে। অবাধ্য মনটা শক্ত করে জড়িয়ে ধরতে চাইল বুকের উপর থাকা মেয়েটাকে। মনের আস্কারাকে পাত্তা দেয় না দিব্য। অনুভূতির জোয়ারে মন না ভাসিয়ে নিজেকে তটস্থ করল ও। অতঃপর 1 হাতে নীতিকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। নীতি মুখটা কাদো কাদো করে বলল, সত্যি কিন্তু টিকটিকিকে আমার ভয় লাগে। এখন ভয় কাটানোর জন্য হলেও বাড়ির সবার সাথে থাকা আমার জরুরি। এই জন্য হলেও আজকের মতো প্যানিশমেন্ট মওকুফ করো। মাথাটা কিঞ্চিত নিচু করে নীতির দিকে ঝুঁকে দিব্য। নীতির অসহায় চোখে চোখ রাখে। নীতির কপালের উপর থাকা বেবি হেয়ার ফু দিয়ে সরিয়ে দেয়। নীতি চোখ বুজে নিতে নিতে পলক তুলে চায়। দিব্য চোখে মুখে একরোখা হাসি নিয়ে বলল, রিডিউস দ্য ড্রামা ডিয়ার। কথাটা শেষ করে দিব্য আর সময় বিলম্ব করে না। সিল্কি ঘনচুলে হাত বুলিয়ে গটগট করে রুম থেকে প্রস্থান করতে নেয়। নীতি হাত পা ছড়ে বিড়বিড় করে, ধ্যাত, ভাল লাগে না। নিখুঁত অ্যাক্টিং করেও লাভ হলো না। এ ঠিক ধরে নিল। হঠাৎ কানে পৌঁছায় দিব্যর কণ্ঠস্বর। দরজার ওপাশ থেকে উল্টোদিক হয়েই আদেশের সুরে বলল, 5 মিনিটসের মধ্যেই ডাইনিংয়ে উপস্থিত হোস। আর হ্যাঁ, নেক্সট ফাজলামি করলে নো মার্সি। কথাটা মনে রাখবি। গভীর রাত, আকাশজুড়ে মেঘের চাদর, জ্যোৎস্নার আলো ঢাকা পড়ে আছে। বাতাস ভারী হয়ে আছে অদৃশ্য বেদনায়, যেন চারপাশের নিস্তব্ধতা কোনো অজানা অভিমান বয়ে বেড়াচ্ছে। দূরে ঝিঝি পোকার একঘেয়ে ডাক, মাঝে মাঝে গলির কোণে কুকুরের হালকা ডাক শোনা যায়। ব্যালকনির কোণে রাখা দোলনায় বসে আছে তনুজা। গায়ে ঢিলেঢালা শাড়ি, এলোমেলো চুল, চোখ দুটো অন্ধকারের গভীরতা মেপে নিচ্ছে। দোলনা ধীরে ধীরে দুলছে, কিন্তু মন পড়ে আছে অতীতের কষ্টের বেদনার স্মৃতিতে, যেখানে রয়েছে গভীর এক শূন্যতা। হঠাৎ কাঁধে উষ্ণ হাতের স্পর্শ টের পায় মেয়েটা। এই হাতের স্পর্শ চেনা, এই হাতের মালিককে তা সেকেন্ডেই বুঝে নেয় তনুজা। ঘাড় ফিরিয়ে ইভানের মুখের দিকে তাকিয়ে মিহি স্বরে বলল, আপনি এখনো ঘুমাননি? তনুজার পাশে ফাঁকা জায়গায় বসে ইভান উত্তরে বলে, ঘুম ভেঙে দেখি তুমি পাশে নেই। কি হয়েছে, মন খারাপ নাকি আবার দুঃস্বপ্ন দেখেছ? মৃদু আলোয় তনুজার মুখশ্রী বড্ড বেশি ম্লান লাগছে। তার থেকেও বেশি মলিন স্বরে বলল, স্বপ্ন নয়, এমনি ঘুম আসছিল না, ভালো লাগছিল না, তাই এখানে এসে বসেছি। ইভান অভিযোগ করে বলল, এত রাতে একা একা এখানে বসে আছো? আমাকে ডাকতে পারতে, বলতে পারতে। মাত্রই আসছি। কিছুক্ষণ নীরবতা চলে। নীরবতা ভেঙে ইভান বলল, তনুজা, কথাটা বলবে কি না ভেবে কুল হারিয়েছে ইভান। দ্বিধা দ্বন্দ্বের দোলাচল থেকে বেরিয়ে পরপর বলে উঠল,
তনুজা, তোমার দাদি আজ ফোন দিয়েছি। কথাটা সম্পূর্ণ করতে দেয় না তনুজা। কথার মাঝেই বলল, প্লিজ ইভান, এটা বাদ দিন। আমার ভালো লাগছে না ওই মানুষটাকে নিয়ে কিছু শুনতে। ইভান 2 আঙুলে কপাল স্লাইড করে বলল, আমি জোর করব না তোমাকে। শুধু বলবো, রাগ ক্ষোভ নিয়ে এমন কিছু করো না যাতে ভবিষ্যতে কোন এক মুহূর্তে একটু হলেও আফসোসের সৃষ্টি হয়। ওনাকে নিয়ে কোনো কালেই আফসোস করার মতো কিছু থাকবে না। ইভান এক হাতে আগলে নেয় তনুজাকে। রয়েস হয়ে মোলায়েম স্বরে বলল, তনুজা, আমি জানি তোমার এই রাগ ক্ষোভ অভিমান ভুল নয়। তবে কেউ যদি তার ভুল স্বীকার করে ক্ষমা চায়, তাকে ক্ষমা করা উত্তম নয় কি? তুমি তো যথেষ্ট বুঝদার মেয়ে। তুমি কেন এমন অবুঝপনা করছো বলো তো? ইভান, আপনি জানেন না, হয়তো বা কিছু জানেন। জানা আর দেখা আলাদা। আলাদা ইভান, অনেক আলাদা। আমি দেখেছি ওনার খারাপ রূপ। আমি চাইলেও ভুলে যেতে পারবো না। মস্তিষ্কের কিছু স্মৃতি ডিলিট করার অপশন থাকলে আমি ওই মানুষটার কৃতিকলাপের স্মৃতি মুছে দিতাম। এবার বলুন, তাকে ক্ষমা করা কি সহজ আমার জন্য? উনি ওনার পাপের শাস্তি পাচ্ছে তো। উনি ওনার ভুলের জন্য জীবনের শেষ পর্যায়ে এসে অনুতপ্ত, অনুশোচনায় দগ্ধ। তোমার দাদি আমাকে ফোন দিয়ে বলছে উনি একবার তোমাকে দেখতে চায়। তোমার কাছে ক্ষমা চাইবেন। তনুজা তাচ্ছিল্য হাসল, বলল, এখন যখন মরণব্যাধি কামড়ে ধরল, তখন এসে ভুল বুঝল। এখন পাপমোচন করতে চাইছে। এতই সোজা। তনুজার বাবার কয়েক মাস আগে ক্যান্সার শনাক্ত হয়। আগে থেকেই শরীরে ক্যান্সারের জীবাণু বাসা বেঁধেছিল। ঠিকঠাক চিকিৎসা নেওয়া হয়নি। তারপর বেপরোয়া চলাফেরা। রোগটা ধরা পড়ার পর থেকেই দিন দিন অবস্থা খুব ভয়ানক অবনতি হতে থাকে। অল্প দিনেই শয্যাশায়ী হয়ে পড়ে। ইভান বলল, তনুজা, যতই হোক উনি তোমার বাবা হন। জীবনের শেষ প্রহরে দাঁড়িয়ে আছেন। ডক্টর বলেছেন যখন তখন কিছু একটা হতে পারে। তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। আমার ভীষণ কষ্ট হয়, আমার বায়োলজিক্যাল ফাদারের ভেতর ন্যূনতম মনুষ্যত্ব ছিল না। তিনি একজন মনুষ্যত্বহীন। আর কোনো মনুষ্যত্বহীন লোকের অন্তিম মুহূর্তেও তার জন্য আমার ভেতরে বিন্দুমাত্র কষ্ট হবে না। একটা খারাপ লোকের জন্য আমার হৃদয় কাঁদে না। তনুজার মাথায় এক হাত বুলিয়ে ইভান মৃদুস্বরে বলল, এই পৃথিবীতে সবাই সমান হয় না। ভালো মন্দ মিলেই এই পৃথিবী। যেমন ভালো মানুষও আছে, আবার খারাপ মানুষও। ভালোর সংখ্যা সীমিত। আর যার যার কৃতকর্মের ফল ইহলোকে না পেলেও পরলোকে পাবেই। উনি ওনার কর্মের ফল পাচ্ছেন। তুমি যেহেতু ওনার মেয়ে হিসেবে তোমার দায়িত্বটা তো তোমাকে পালন করতে হবে, সে যতই খারাপ হোক। তনুজার এবার কেন জানি কান্না পাচ্ছে। ভেজা গলায় বলল, ইভান, এই পৃথিবীতে হাজারো মানুষ থাকতে আমারই কেন অমন একটা খারাপ মানুষের ঘরে জন্ম হলো? বুদ্ধি হওয়ার পর যখন কেউ আমাকে উদ্দেশ্য করে বলতো, ওই যে মাতাল খারাপ চরিত্রের লোকের মেয়ে, এই মেয়েকে কোনো ভালো ঘরের লোকজন তো তুলবেই না, সেই সময় আমার মরে যেতে ইচ্ছে করত। শেষের কথা বলতে গিয়ে ঝরঝরিয়ে কেঁদে উঠল তনুজা। তনুজার মাথাটা বুকে চেপে ধরে ইভান। 2 হাতে ইভানের পিঠের টিশার্ট আঁকড়ে ধরে বুকে মুখ বুজে সশব্দে ঝরঝরিয়ে অশ্রু বিসর্জন দেয় তনুজা। ইভান বাধা দেয় না। কান্না করলে হালকা লাগবে, ভেতরে জমা কষ্টের পাথরটা বুক থেকে আলগা হবে। কিছুক্ষণ পর তনুজা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। ইভান তনুজার মুখটা স্বীয় বুক থেকে তোলে, 2 হাতে আজলে ধরে, অস্ফুট স্বরে বলে, তনুজা, তাকাও, তাকাও আমার দিকে। তনুজার ফুপানোর শব্দ ফের বাড়তে থাকে। ইভান এবার প্রগাঢ় স্বরে বলল, তনুজা, তাকাও আমার চোখের দিকে। পদ্ম পাতার মতন চোখের ভেজা পাপড়ি তুলে চায় তনুজা। ইভান আঙুল দিয়ে তনুজার চোখের কোল ঘেঁষে পড়া অশ্রুবিন্দু ফেলে দেয়। মুখে বলল, হুশ, আর কান্না নয়, আর এক ফোঁটা অশ্রু বিসর্জন দিবে না। অনেক কান্না করেছ, আর নয়। ভুলে যাও অতীতের তিক্ত বিষাদ স্মৃতিকে। তনুজা ঠোঁট কামড়ে ধরে কান্না সম্বরণের চেষ্টা করে। ইভান বলতে থাকে, তোমার মুখের হাসি আমার পৃথিবী, তোমার অশ্রুসজল নয়ন আমার অন্তর পোড়ায়। আমি কথা দিচ্ছি, যতদিন বেঁচে আছি তোমার পাশে থাকব, তোমার মুখে হাসি ফোটাব। 1 সেকেন্ড থেমে লম্বা দম ফেলে ফের বলল, আমি প্রতিজ্ঞা করছি, জীবনের প্রতিটি ধাপে তোমার হাত ধরে রাখব, কষ্টের আর এক ফোঁটা অশ্রুও তোমার চোখে আসতে দিব না। ইভান কথাটা শেষ করে তনুজার কোলের উপর থাকা নরম হাতটার উপর রুক্ষ হাতটা রাখে। তনুজা ইভানের বুকের উপর মাথা রাখে। ইভানের বুকের উপর মাথা রেখে চোখ দুটো বুজে নেয় তনুজা। ইভান এক হাতে তনুজার পিঠ পেঁচিয়ে আগলে নেয়।
এভাবে অনেকক্ষণ থাকতে থাকতে তনুজা ঘুমিয়ে পড়ে। অতঃপর আলগোছে তনুজাকে কোলে তুলে নেয় ইভান। পরপর ধীরে ধীরে বেডে শুয়ে দেয়। মুখের উপর থেকে চুলগুলো এক হাতে সরিয়ে দিয়ে কপালে অধরজোড়া ছোঁয় ইভান। অতঃপর চাদরটা গায়ে টেনে তনুজাকে বুকে টেনে নেয়। আলতো করে জড়িয়ে ধরে অস্ফুট স্বরে বলল, এভাবেই আমার ভালোবাসার উষ্ণ স্পর্শের চাদরে মুড়িয়ে সারা জীবন রাখব তোমায়। তোমার প্রতিটি রাত শেষ হোক আমার বুকে মাথা রেখে স্বপ্ন দেখার মধ্য দিয়ে। রোদ ঝলমলে দিন, ঘড়ির কাঁটা 9টার ঘর পেরিয়েছে। নীতি তাড়াহুড়ো করে ধপধপ পা ফেলে সিঁড়ি দিয়ে নামছে। এক হাতে ব্যাগ, অন্য হাতে ওড়নাটা কাঁধের একপাশে নামিয়ে ঠিক করতে করতে লিভিং রুম পেরিয়ে ত্রস্ত পায়ে যাচ্ছিল নীতি। এমন সময় পিছু ডাকে ফিরে চায়। হ্যাঁ রে নীতি, সকাল সকাল কই যাচ্ছিস? বৃদ্ধা নূরজাহান সোফায় বসে পান চিবুতে চিবুতে হাত ছেড়ে ডাকলেন। নীতি জবাবে বলল, ভার্সিটিতে ক্লাস শুরু হয়েছে। নূরজাহান কয়েক সেকেন্ড নিশ্চুপ থাকলেন। ডাইনিং টেবিলে বসা দিব্যর দিকে একপল তাকিয়ে ফের নীতির দিকে তাকিয়ে বললেন, ছোট কর্তা তো এখনই বেরোবে, একসাথে যা, পৌঁছে দিবে। দিব্য ঢকঢক করে পানি খেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার কাজ আছে। নূরজাহান শুনলেন না, এক প্রকার জোর করেই নীতিকে দিব্যর সাথে পাঠিয়ে দিলেন। বাইক জ্যামে আটকা পড়েছে। এমন সময় নীতির কল আসে। রিসিভ করতেই পুরুষালী কণ্ঠ ভেসে আসে। ওপাশের ভয়েজ অল্প স্বল্প শুনতে পায় দিব্য। নীতির সেই ছেলে ফ্রেন্ড এটা টের পেতেই দিব্যর রাগ হয়। কপালের শিরা দপদপ করতে থাকে। ছেলেটা নীতি আসছে কি না জিজ্ঞেস করছে। নীতি ফোন রাখতেই দিব্য দাঁত কটমট করে শুধাল, তোর ওই রোগা পাতলা ছেলে ফ্রেন্ড কি যেন নাম? নীতি ঝটপট বলল, তুষার। তুষারের কথা বলছো? হ্যাঁ, ওকে একটু বেশি করে খেয়ে দিয়ে স্বাস্থ্যবান হতে বলিস। নীতি এরূপ কথা শুনে অবাক বনে যায়। বিস্মিত হয়ে বলল, হঠাৎ ওর স্বাস্থ্য নিয়ে পড়লে যে? বুঝলাম না। তোকে বুঝতে হবে না, স্বাস্থ্যবান হতে এই জন্য বললাম যাতে দিব্যর হাতের একটা চর খেয়েই অক্কা না পায়। যে পাটকাঠির মতো শরীর, আমার হাতের একটা ঘুষি খেলে পটল তুলবে নো ডাউট। দিব্যর কথা বুঝতে নীতির ঢের সময় লাগে। নীতি মনে মনে আওড়ালো, তবে কি রাগী রাজা জেলাস? এরূপ বলার কারণ, কোনোভাবে তুষারকে নিয়ে জেলাসি ফিল করছে? এমন হলে মন্দ হয় না। ইস, আরেকটু জেলাস ফিল করানোর জন্যে নীতি তুই ঝটপট কিছু ভেবে ফেল। চলবে।